প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারের এইচএসসি ফার্স্ট পেপারের 2 নম্বরে যে আইটেমটা আছে যাকে ফ্লো চার্ট বলা হয়। এই ফ্লো চার্ট হয়তো আপনাকে ফ্লো চার্ট দিতে পারে অথবা টেবিল দিতে পারে। এই টেবিলটা আপনি কিন্তু 9-10 শেষ করে এসেছেন বলে টেবিলটা অনেকটাই আপনার কাছে সহজ হয়ে যাবে, কিন্তু ফ্লো চার্ট আইটেমটা আপনার কাছে অনেকটাই নতুন, একেবারে পুরোপুরি নতুন। সে কারণে আপনার কাছে আপনি যদি কিছুটা নিয়ম বা রুলস ফলো করেন তাহলে ইনশাল্লাহ এই আইটেমটাও আপনার কাছে কঠিন মনে হবে না। সব আইটেম যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ, অর্থাৎ ফ্লো চার্ট, হাউ টু রাইট ফ্লো চার্ট, এটা যদি নিয়ম কানুনগুলো যদি আপনি ভালোভাবে আত্মস্থ করে ফেলতে পারেন, নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে ইনশাল্লাহ ফ্লো চার্ট নিয়ে সমস্যা হবে না। ফ্লো চার্ট নিয়ে সমস্যা হবে না। তো স্টুডেন্টস, আপনি লক্ষ্য করেন এখানে আপনি আমরা এখন শুরু করি তাহলে কিভাবে ফ্লো চার্ট লিখতে হয়। ফ্লো চার্টের পাশাপাশি একটা প্যাসেজ থেকেও আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে ওই প্যাসেজেরও কিছুটা অংশ আমাদের এই আলোচনার সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়। তো দেখেন, ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে যা যা ব্যবহার করতে হবে, আপনি গ্রামারের মূলত কোন কোন আইটেমগুলো ব্যবহার করতে পারবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয়। দেখেন যা যা ব্যবহার করা যাবে। প্রথমত যেটা বলবো, পার্টিসিপল ব্যবহার করতে পারবেন। কি ব্যবহার করতে পারবেন? পার্টিসিপল ব্যবহার করতে পারবেন। পার্টিসিপল কাকে বলে সেটাও আমরা শিখে নিব। দেখেন, পার্টিসিপল ব্যবহার করতে পারবেন, ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, জিরান্ড ব্যবহার করতে পারবেন। আমি আবার বলছি, ফ্লো চার্ট যখন লিখতে যাবেন আপনি পার্টিসিপল ব্যবহার করতে পারবেন, ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, জিরান্ডও ব্যবহার করতে পারবেন। তো একটু লক্ষ্য করেন, পার্টিসিপল, এই পার্টিসিপল কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আপনি আইএনজি বসিয়ে দিবেন। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যদি ওই ভার্বটা তখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। আমি আবার বলছি, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি এবং ওই ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আপনার বোঝার সুবিধার্থে আমি কয়েকটা এক্সাম্পল বলি। আর এইখানে আবার বলে রাখি, পার্টিসিপল কিন্তু আপনি 3 ধরনের ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আপনি ব্যবহার করতে পারেন। আবার বলছি, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন, পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন, পাস্ট পার্টিসিপল আপনি ব্যবহার করতে পারেন। তো এই 3 ধরনের পার্টিসিপল ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? তো প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সাথে আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভের। মূল ভার্বের সাথে আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভের। এক্সাম্পলটা আমরা দেখে নিই। যেমন ধরেন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিলাম, ইউ শুড নট অ্যাওয়েক আ স্লিপিং ডগ। অ্যাডজেক্টিভের সংজ্ঞা বলতে গিয়ে অ্যাডজেক্টিভ আসলে কাকে বলে? যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়। যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তো স্টুডেন্টস, আপনি লক্ষ্য করেন, ইউ শুড নট অ্যাওয়েক আ স্লিপিং ডগ। আপনার উচিত নয় একটা স্লিপিং ডগকে অ্যাওয়েক, জাগানো, ঘুম থেকে জাগানো। তো আপনি এই বিষয়টা লক্ষ্য করেন, অবস্থা বোঝাচ্ছে না এই ডগটা সে কোন অবস্থায় আছে? স্লিপিং অবস্থায় আছে। স্লিপের সাথে আইএনজি বসিয়ে দিয়েছি, তার মানে কেমন ডগ? সে অবস্থা বোঝাচ্ছে,
ডগের অবস্থা কেমন, দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাচ্ছে। তার মানে ভার্বের সাথে আইএনজি ওই শব্দ যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অবস্থা যেহেতু বোঝাচ্ছে তাহলে এই শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো তাহলে এই শব্দটাকে আমরা কি বলবো? এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল যদি ভার্বের সাথে আইএনজি হয় এবং অ্যাডজেক্টিভ কাজ করে, যে শব্দ ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনাকে বললাম যে ইউ শুড নট অ্যাওয়েক আ স্লিপিং ডগ। আরেকটা এক্সাম্পল আপনাকে দিই। আই স আ ফ্লাইং বার্ড। দেখেন ফ্লাই এর সাথে আইএনজি দিয়ে কি হলো? ফ্লাইং হলো। কেমন? বার্ডের অবস্থা কেমন? সে কোন অবস্থায় আছে? ফ্লাইং অবস্থায় আছে, উড়ন্ত পাখি। তো অবস্থা বোঝাচ্ছে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে অবস্থা বোঝাচ্ছে। তার মানে এটা কিসের কাজ করছে? এই বার্ডটা কিসের কাজ করছে? সে অ্যাডজেক্টিভের কাজ করছে। তার মানে এই শব্দটা এখানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সরাসরি ভার্বের, এই যে এমনিতেও আমরা যেটা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা যেটা জানি হ্যাভ হ্যাজের পরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভ আর হ্যাজের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো আপনি এবার লক্ষ্য করেন যে হ্যাভিং এর পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেন, হ্যাভিং এর পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেন, তাহলে ওই শব্দটা হবে কি? পারফেক্ট পার্টিসিপল। যেমন ধরেন আপনাকে এক্সাম্পল হিসেবে বললাম, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক জেরি ওয়েন্ট অ্যাওয়ে। কাজটা করে জেরি চলে গেল। তো এই অংশটা হচ্ছে হ্যাভিং ডান পর্যন্ত, এই অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। হ্যাভিং অর্থাৎ পারফেক্ট পার্টিসিপলের চিহ্ন হচ্ছে হ্যাভ হ্যাজ। আপনার হ্যাভ হ্যাজের পরে এমনিতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তো আপনার নিতে হবে এখানে হ্যাভিং। অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে ওই অংশটাকে আমরা কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। আর এমনিতে বাড়তি আর একটা নিয়ম মনে রাখতে পারেন, পারফেক্ট পার্টিসিপলের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আরেকটা বাড়তি নিয়ম, পারফেক্ট পার্টিসিপলের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক একইভাবে আপনাকে আরেকটা এক্সাম্পল বললাম, হ্যাভিং ফিনিশড দ্য বুক, বইটা শেষ করে আই ওয়েন্ট ফর লাঞ্চ। আমি কিসের জন্য গেলাম? লাঞ্চের জন্য গেলাম। হ্যাভিং ফিনিশড দ্য বুক আই ওয়েন্ট ফর লাঞ্চ। বইটা শেষ করে আমি লাঞ্চ শেষ করার জন্য গেলাম। দেখেন আমার টার্গেট হচ্ছে এটা, অর্থাৎ হ্যাভিং ফিনিশড। এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি হয় তখন তাকে কি বলে? পারফেক্ট পার্টিসিপল। তো এরপরে আমরা যাই পাস্ট পার্টিসিপল। সরাসরি ভার্বের পাস্ট ফর্ম যদি হয় তাকে ভার্বের পাস্ট পার্টিসিপল বলে। হি বট সাম রোটেন ম্যাঙ্গোস। দেখেন রোটেন শব্দের অর্থ কি? পচা। এটা কিন্তু পাস্ট ফর্ম। সে কিছু পচা আম নিয়ে এসেছে, রোটেন ম্যাঙ্গোস। তো কেমন এই শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? কেমন, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু আপনি মনে রাখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে তখন সেটাকে কি বলে? তাকে পাস্ট পার্টিসিপল বলে আর কি। তার মানে এই পর্যন্ত পরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা পার্টিসিপল শিখছি কি জন্যে? কারণ এই পার্টিসিপল আমরা ব্যবহার করতে পারবো কোথায়? ফ্লোচার্টে আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো, ফ্লোচার্টে ব্যবহার করতে পারবো। এই কারণে আমরা এই পার্টিসিপলটা শিখছি। তো পার্টিসিপল তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভের, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? হ্যাভিং এর সাথে সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। আর পাস্ট পার্টিসিপল সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা থাকে সেটাই হচ্ছে কি?
পাস্ট পার্টিসিপল বলে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভও কেন শিখছি, কারণ আমরা ফ্লো চার্টে ব্যবহার করতে পারবো। ফ্লো চার্টে ব্যবহার করার জন্য আমরা ইনফিনিটিভ শিখছি। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের সিম্পল বা প্রেজেন্ট ফর্ম যদি ব্যবহৃত হয় তাকে কি বলে? ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় তাকে কি বলবো? ইনফিনিটিভ বলবো। হ্যাঁ, তো ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন, আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি, আই স আ কিল্ড ম্যান, অর্থাৎ আমি একটা মৃত ব্যক্তি, যে যাকে হত্যা করা হয়েছে এরকম একটা মানুষ দেখেছিলাম। তো টু প্লাস ভার্বের সিম্পল ফর্ম আপনারা লক্ষ্য করেন, যেমন একটা এক্সাম্পল আপনাকে দিলাম, হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ দ্য পার্টি। সে সেখানে গিয়েছিল, কি জন্য গিয়েছিল? অ্যারেঞ্জ দ্য পার্টি। সেখানে গিয়েছিল কি জন্যে? পার্টিটা অ্যারেঞ্জ করার জন্যে সেখানে গিয়েছিল। হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ পার্টি। তো আমাদের এখানে ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু অ্যারেঞ্জ এটাই হচ্ছে ইনফিনিটিভ, এটাই হচ্ছে ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ শিখছি। হি ওয়েন্ট দেয়ার টু অ্যারেঞ্জ দ্য পার্টি। হে, আপনি দিতে পারেন he went to the college to attend the class. to attend যেটা বললাম এটাই হচ্ছে কি? ইনফিনিটিভ। তো আরেকটা এক্সাম্পল আপনাকে দিলাম যে I requested him to make a kite. আমি তাকে অনুরোধ করলাম সে যেন একটা কি করে? I requested him to make a kite. সে যেন একটা ঘুড়ি বানায়। আমি তাকে রিকোয়েস্ট করলাম সে যেন একটা ঘুড়ি বানায়। টু মেক আ কাইট, টু মেক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এটা কি হবে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই রিকোয়েস্টেড হিম টু মেক আ কাইট, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি হয় এটা হচ্ছে কি? ইনফিনিটিভ। তো খুবই গুরুত্বপূর্ণ এই অংশটাতে আপনারা লক্ষ্য করেন জিরান্ড, জিরান্ডের ব্যবহার। জিরান্ড কাকে বলে? যেটা ভার্বের সাথে আইএনজি কাজ করবে নাউনের, তাকে কি বলে? জিরান্ড বলে। নাউন কখন বসে? নাউন সে বসে কিসের সামনে? নাউন সাবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসিয়ে ওই শব্দটা সাবজেক্ট কোথায় বসে? সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে। ভার্বের সাথে আইএনজি যদি হয় তখন ওই শব্দটা কি হবে? নাউন হবে, যদি জিরান করতে চাই আর কি। তো আপনি ভার্বের সাথে আইএনজি বসালেন, ভালো কথা, এবং ওই আইএনজি যুক্ত ওই শব্দটা নাউন হয়ে যাচ্ছে, তো আপনি এটা কোথায় বসাবেন? সেটা আপনি সাবজেক্টের স্থানে বসাবেন। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি, এখানে কিন্তু আপনি দেখেন প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি, এই প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি কাজ করছে কিসের? নাউনের কাজ করছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের পার্থক্য। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কাজ করবে নাউনের। প্রেজেন্ট পার্টিসিপল সে হচ্ছে ভার্বের সাথে আইএনজি কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের। তো যেহেতু এই ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করছে, তার মানে ওই ভার্বযুক্ত আইএনজিটা আমাকে কোথায় বসাতে হবে? সেটা নাউনের স্থানে বসাতে হবে। যেহেতু এটা নাউনের কাজ করছে, এটা আর ভার্বের কাজ করছে না। তো আপনি দেখেন, আপনার সুবিধার্থে বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা হচ্ছে একটা ভালো কি? এক্সারসাইজ। তো হাঁটা ভালো এক্সারসাইজ, ভালো কথা। দেখেন ওয়াকের সাথে এখানে কি বসালাম? আইএনজি বসালাম। ওয়াকের সাথে আইএনজি বসালাম, ওয়াক। তো আইএনজি করলে সেটা নাউন হয়ে যাচ্ছে। নাউনকে আমাকে নাউনের জায়গায় বসাতে হবে। নাউন কোথায় বসে? নাউন হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় আমি নাউনটা বসালাম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। অথবা আপনি দিতে পারেন টেলিং আ লাই ইজ এ হার্মফুল সিন। টেলিং এ লাই, মিথ্যা বলা একটা কি? ক্ষতিকর পাপ।
জঘন্য একটা পাপ, টেলিং এ লাই। তো আমি টেলিং কেন বলছি, কারণ আমি ভার্বের সাথে আইএনজি বসিয়ে ওই টেলকে কি করলাম, নাউন করলাম। তো নাউন করার পরে ওই শব্দটা কোন জায়গায় চলে আসতেছে, সাবজেক্টের জায়গায় চলে আসতে পারছে। আরেকটা এক্সাম্পল আপনাকে দেই আপনার সুবিধার জন্য। যেমন ধরেন যে ফ্লাইং ইজ নট সো ইজি টাস্ক, উড়া তেমন একটা সহজ কাজ নয়। তো দেখেন ফ্লাইয়ের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি বসালাম কোথায়, নাউন বানালাম, নাউন বানানোর পরে কোথায় আসলাম, মূল ভার্বের সাথে আইএনজি, নাউন বানালাম, নাউন বানানোর পরে কোথায় আসলাম, তো ওই শব্দটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। তো ফ্লাইং ইজ নট সো ইজি টাস্ক, উড়াটা তেমন একটা সহজ কাজ নয়। তো এগুলো আমরা কেন শিখেছি, আমরা যা যা ব্যবহার করা যাবে। মূলত ফ্লো চার্টে আপনি পার্টিসিপল ব্যবহার করতে পারবেন, ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, জিরান্ট ব্যবহার করতে পারবেন। তো এই কারণে ব্যবহার করার সুবিধার্থে আমরা সেটা শিখেছি। তো এরপরে যাই, আচ্ছা পার্টিসিপল সম্পর্কে তো বলেছি। ইনফিনিটিভ, ইনফিনিটিভ কাকে বলে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। জিরান কাকে বলে, মূল ভার্বের সাথে আইএনজি কাজ করবে কিসের, অ্যাডজেক্টিভের। মূল ভার্বের সাথে আইএনজি কাজ করবে কিসের, অ্যাডজেক্টিভের, সরি মূল ভার্বের সাথে আইএনজি কাজ করবে নাউনের, তার নাম হচ্ছে কি জিরান্ট। এটাও আমরা শিখলাম। তো এই পর্যায়ে আমরা দেখি যে যা যা ব্যবহার করা যাবে না। এর পূর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যা যা ব্যবহার করা যাবে। তো এখন দেখব যা যা ব্যবহার করা যাবে না। অর্থাৎ ফ্লো চার্ট আপনি লিখছেন ভালো কথা, কিন্তু এখানে কি কি আপনি গ্রামারের কোন কোন শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না সেটা আমরা এখন শিখব। দেখেন প্রথমত আপনি এখানে সাবজেক্ট ব্যবহার করতে পারবেন না। যেমন ধরেন হি ইজ গোয়িং টু স্কুল, তারপর ধরেন যেমন ধরেন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1993 অথবা 1994। এখানে ম্যান্ডেলা আপনি কি সাবজেক্ট ব্যবহার করলেন, এরকম সাবজেক্ট কি ব্যবহার করা যাবে না। আপনি কি ব্যবহার করতে পারবেন, যেমন ধরেন ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এগুলো ব্যবহার করতে পারবেন। ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, জিরান ব্যবহার করতে পারবেন। আবার যে এগুলো যদি ব্যবহার না করেন একবারে সব মার্কস কেটে দিবে তাও কিন্তু না, হয়তো কিছু মার্কস কম পাবেন, কিন্তু নিয়ম যেটা সেটা আপনাকে ফলো করা উচিত। তো সাবজেক্ট ব্যবহার করতে পারবেন না। এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবেন না। অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন ধরেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আবার বলছি, ফ্লো চার্ট লেখার সময় আপনি সাবজেক্ট ব্যবহার করতে পারবেন না, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবেন না, এরপরে আর্টিকেল ব্যবহার করতে পারবেন না। আর্টিকেল কয় প্রকার আমরা সেটা জানি, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলগুলো কি কি, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট, এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর নির্দিষ্ট যেটা সেটা হচ্ছে কি দি হচ্ছে নির্দিষ্ট যেটা, সেটাই নির্দিষ্ট যে আর্টিকেল থাকে সেটা হচ্ছে কি দি। কোনোটাই আপনি এখানে কি ব্যবহার করতে পারবেন না। তো এরপরে যাই, টু গেট বেটার মার্কস। আপনি চাচ্ছেন অনেক ভালো মার্কস পাবেন। তো ভালো মার্কস পেতে হলে আপনাকে কি করতে হবে, উত্তর হতে হবে সংক্ষিপ্ত, অর্থাৎ যে অ্যান্সারটা দিবেন সেটা হবে সংক্ষিপ্ত। যে অ্যান্সারটা আপনি দিবেন সেটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে উত্তর হতে হবে। টু গেট বেটার মার্কস, অ্যান্সার হতে হবে সংক্ষিপ্ত। তো এরপরে যে প্রশ্ন আসবে, যেমন ধরেন ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস অফ হকিংস লাইফ। স্টিফেন হকিং আপনাকে একটা প্যাসেজ দিয়ে দিবে। আমি পরবর্তী অংশে আপনাদেরকে এক্সাম্পল সহ আজকে যে ফ্লো চার্ট করিয়েছি সেটার এক্সাম্পল সহ আপনাদেরকে দিয়ে দিব, তাতে ইনশাল্লাহ আপনাদের কি আরও বেশি বুঝতে সুবিধা হবে। তো showing the important achievements in Hawking's life,
তো বলল যে মানে একটা আপনার করে দেওয়া থাকবে, ধরেন এই একটা করে দেওয়া থাকবে, মানে তার জীবনের ভালো ভালো অ্যাচিভমেন্টগুলো কি প্রশ্নে, ধরেন সে প্রশ্নে এভাবে একটা উত্তর দিয়ে দিল, বর্ন ইন 1942, টিচার আপনাকে এটা দিয়ে দিবে। পরবর্তী 5টা আপনাকে করতে হবে। পরবর্তী 5টার জন্য প্রতিটাতে 5 মার্কস করে আপনি 10 মার্কস পাবেন। প্রতিটাতে 5 মার্কস করে আপনি টোটাল 10 মার্কস পাবেন। তো তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে যেমন সামনে আপনাকে প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজের উপর ভিত্তি করে আপনি 5টা ইনসিডেন্ট এখানে লিখবেন, যেখানে আপনি ওই যে যেভাবে যা যা ব্যবহার করা যাবে, যা যা ব্যবহার করা যাবে না, এই সমস্ত নিয়মকানুন ব্যবহার করে অ্যাপ্লাই করে আপনাকে এভাবে অ্যান্সারগুলো সাজাতে হবে। যেমন ধরেন গেটিং পিএইচডি অন কসমোলজি এট 26, দেখেন আমি এখানে কি দিয়েছি, সে কসমোলজিতে 26 ইয়ার্সে কি করেছে, পিএইচডি করেছে। তো দেখেন আমি কিন্তু এখানে জিরান ব্যবহার করেছি সেন্টেন্সের শুরুতে। জিরান কিন্তু ব্যবহার করতে পারবেন, আমি আপনাকে বলেছি সাবজেক্ট ব্যবহার করতে পারবেন না, সরাসরি নাউন ব্যবহার করা যাবে না, ভার্বের সাথে আইএনজি দিয়ে জিরান করেছি, এই জিরান আপনি ব্যবহার করবেন। গেটিং ম্যারিড ইন 1963,